আসসালামু আলাইকুম। আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, তো আমাদেরকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে পিরিয়ডগুলো আছে, ওই পিরিয়ডগুলো থেকে স্টেপ বাই স্টেপ কোশ্চেন করা হয়। এই জন্য আমরা একেবারে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শুরু করে একবার মডার্ন ইংলিশ পিরিয়ড পর্যন্ত যতগুলো পিরিয়ড আছে সবগুলো পিরিয়ড নিয়ে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করতেছি। তো আজকে আমরা যে পিরিয়ডটা নিয়ে আলোচনা করব সেই পিরিয়ডটা হচ্ছে দ্য রোমান্টিক পিরিয়ড অথবা দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার। তো আজকে আমাদের টপিকটার নাম কি? দ্য রোমান্টিক এজ। দ্য রোমান্টিক এজ। ওকে, তো এই যে রোমান্টিক এজটা, এটা কত সাল পর্যন্ত বিলং করছিল এবং কখন স্টার্ট হয়েছিল? বলা হয় 1798 টু 1837। ওকে, অনেকে বলেন 1832, অনেকে বলে থাকেন। তো এটা ছিল এই পিরিয়ডের টাইম ফ্রেম। ওকে, তো এখন আমাদেরকে এই পিরিয়ডটার একটু ইন্ট্রোডাকশন করতে হবে, যেন আমরা মূল যে থিমটা আছে এই পিরিয়ডের, ওই মূল থিমটা সম্পর্কে একটা আইডিয়া আমরা অর্জন করতে পারি। তো সেই থিমটা হচ্ছে, আমরা এখানে লিখতে পারি দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার। The romantic age in English literature lasted in from 1798 to 1837 অথবা 1832। ওকে, এটা ছিল এই পিরিয়ডের টাইম ফ্রেম। তো এখানে আমরা কি লিখলাম? দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার লাস্টেড মানে যতটুকু সময় পর্যন্ত স্থায়িত্ব ছিল, সেটা হচ্ছে ফ্রম 1798 টু 1837 অর 1832। ওকে, এটা ছিল এই পিরিয়ডের টাইম লাইন অথবা টাইম ফ্রেম। তো এখানে আমরা দেখতে পারি এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটার যে মূল যে বিষয়টা, এটা কিভাবে শুরু হয়েছিল? এই পিরিয়ডটা শুরু হয়েছিল, it began with the publication of the lyrical ballad by William Wordsworth and Samuel Taylor Coleridge। তো in 1798। তো এখানে আমরা কি লিখলাম? এই যে পিরিয়ডটা কিভাবে শুরু হয়েছিল? ইট বিগান উইথ দ্য পাবলিকেশন অফ দ্য লিরিক্যাল বালাডস, ওকে, বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেইলর কলরিজ। তারা টুগেদার পাবলিশ দিস বুক ইন 1798। আমরা এখানে লিখতে পারতাম। তো এই যে বিষয়টা, এটা কি হয়েছিল? which marked, যেটাকে চিহ্নিত করা হয় নিউ ডাইরেকশন অফ পোয়েট্রি। তো এই যে বিষয়টা, এই রোমান্টিক যে মুভমেন্টটা, এই মুভমেন্টটার যেই শুরু হওয়ার যে মাধ্যম, যে বইটার, সেটার নাম হচ্ছে দ্য লিরিক্যাল ব্যালাডস। এটাকে বলা হয় যে পোয়েট্রি নতুন একটা ডিরেকশন অথবা নতুন একটা দিক নির্দেশক। তো এই বইটার মাধ্যমেই পরবর্তী যেই রাইটাররা ছিলেন, ফর এক্সাম্পল পিবি শেলি, জন কিটস, লর্ড বায়রন, এরা পরবর্তী সময়ে এই বই থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন এবং তারা নেচারের প্রতি তাদের যে ভালোবাসাগুলো ছিল, তারপর ইন্ডিভিজুয়াল যে এক্সপিরিয়েন্সগুলো তারা গ্যাদার করতে পারছিলেন, সেগুলো তারা পরবর্তীতে তাদের লিটারেচারের মধ্যে সেগুলো ইনক্লুড করছিলেন। তো এটা ছিল এই পিরিয়ডের। আরো কিছু আমরা দেখতে পারি, এখানে আমরা দেখতে পারি যে
this period was a this এছাড়াও this period was a reaction against the new classical age। এখানে আমরা দেখতে পাই this period so this period was a reaction, okay, was a reaction against the new classical age, হ্যাঁ, against the new classical age। তো নিউ ক্লাসিক্যাল যে এজটা ছিল সেই এজটার একটা রিঅ্যাকশন হিসাবে এই পিরিয়ডটাকে কি করা হয়, এটা ছিল একটা, এই পিরিয়ডটা ছিল নিউ ক্লাসিক্যাল এজের একটা রিঅ্যাকশন, একটা প্রতিক্রিয়া। তো নিউ ক্লাসিক্যাল এজের কেন এটাকে প্রতিক্রিয়া করা হয়েছে, অথবা কেন এটার বিরুদ্ধে এই যে পিরিয়ডটা তৈরি হয়েছিল, কোন কারণে? কারণ এই যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা এটা এমফেসাইজিং অন কিসের উপরে? রুলস, এরপর আপনার এই লজিক, তারপর সোশ্যাল অর্ডার, হ্যাঁ, তো সোশ্যাল অর্ডার অ্যান্ড স্ট্রিক্ট সোশ্যাল অর্ডার অ্যান্ড, তো এগুলোর প্রতি এগুলো ফোকাস করা হয়েছিল। অ্যান্ড সায়েন্টিফিক রেশনালিজম, তো এগুলোর প্রতি এই যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা এগুলোর প্রতি আর এমফেসাইজ করতো। আর এই যে রোমান্টিক পিরিয়ড এটা পুরাই এর বিরুদ্ধে ছিল। তো রোমান্টিক পিরিয়ডের রাইটাররা তারা লজিক, রুলস, সোশ্যাল অর্ডার, তারপর সায়েন্টিফিক যে রিয়াকশন বা রেশনালিজম, এগুলোতে তারা বিশ্বাসী ছিলেন না। তারা বিশ্বাসী ছিলেন ইমোশনাল, ইমাজিনেশন, তারপর লাভ অফ নেচার, লাভ অফ বিউটি, তারপরে আপনার সেলফ যে এক্সপ্রেশন, এগুলোতে তারা বিশ্বাসী ছিলেন। তো যার কারণে এই পিরিয়ডটার এই যে পিরিয়ডটা দ্য রোমান্টিক পিরিয়ড, এই পিরিয়ডটা পুরোটাই ছিল দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের একটা রিয়াকশন। ওকে, তো এতটুকু আমরা দেখার পরে আমরা দেখতে পারি এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটার যে বিষয়গুলো এখানে আমরা লিখলাম নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। তো এখানে আমরা ইন কন্ট্রাস্ট করি, আমরা যদি ইন কন্ট্রাস্ট করে তুলনা করি দ্য রোমান্টিক এজ অথবা দ্য রোমান্টিক রাইটার্স ফোকাসড অন, কিসের উপরে ফোকাস করতো তারা? ইমোশন, ইমাজিনেশন, ওকে, ইমোশন, ইমাজিনেশন, এরপরে আপনার যেই ইন্ডিভিজুয়াল ফ্রিডম, ইমোশন, ইমাজিনেশন, ইন্ডিভিজুয়াল ফ্রিডম, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড সেলফ এক্সপ্রেশন। তো যদি আমরা ইন কন্ট্রাস্ট করি, তুলনা করি, তাহলে আমরা দেখতে পাই দ্য রোমান্টিক রাইটার্স ফোকাসড অন ইমোশন, ইমাজিনেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড সেলফ যে এক্সপিরিয়েন্স গুলো ছিল সেগুলোতে তারা ফোকাস করতো। আর নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের রাইটাররা ছিলেন তারা রুলস, লজিক, সোশ্যাল অর্ডার অ্যান্ড সায়েন্টিফিক রেশনালিজম, হ্যাঁ, অ্যাকুরেসি, তারপরে রিপ্রেন্ট, এগুলোতে তারা ফোকাস করছিল। তো এটা ছিল এই পিরিয়ডের এই অল্প একটু ইন্ট্রোডাকশন। আমরা এখানে আরো লিখতে পারি দ্য রোমান্টিক এজ সেলিব্রেটেড, আমরা লিখতে পারি আমরা কি লিখতে পারি? দ্য রোমান্টিক এজ celebrated কি সেলিব্রেটেড করতো? পার্সোনাল ফিলিং, সেলিব্রেটেড পার্সোনাল ফিলিংস, তারপর আপনার এই দ্য কমন ম্যান, এরপর আপনার ইন্ডিভিজুয়াল ফ্রিডম,
ইন্ডিভিজুয়াল ফ্রিডম। হ্যাঁ, তো এগুলোতে তারা কি ছিলেন? বিশ্বাসী ছিলেন। কারা বিশ্বাসী ছিলেন? রোমান্টিক পিরিয়ডের রাইটাররা বিশ্বাসী ছিলেন। তো এই যে বিষয়গুলো, এরপর আমরা দেখতে পারি দ্য ওয়ান্ডার্স অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, দেখতে পারি দ্য ওয়ান্ডার্স অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ডস। ওকে, দ্য ওয়ান্ডার্স অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ডস আমরা লিখতে পারি অ্যান্ড দ্য বিউটি অফ হিউম্যান নেচার। হ্যাঁ, হিউম্যান নেচার। তো এগুলোতে এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা সেলিব্রেটেড করছিল। এটা ছিল এই পিরিয়ডের যেই, আরেকটু আমরা সামান্য ইন্ট্রোডাকশন করার জন্য চেষ্টা করছি। তো এই যে বিষয়গুলো, এই বিষয় কি করছিল? মেকিং দ্য ইংলিশ লিটারেচার, অথবা আমরা এখানে লিখতে পারি উইচ মেকিং লিটারেচার মোর ইমোশন, দেখতে পারি এই যে বিষয়গুলো, উইচ মেকিং লিটারেচার মোর ইমোশন and which making literature more emotion and expressive. ওকে, এখানে আমরা কি লিখলাম? দ্য রোমান্টিক এজ সেলিব্রেটেড পার্সোনাল ফিলিংস, তারপরে আপনার দ্য কমন ম্যান অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফ্রিডম, দ্য ওয়ান্ডার্স অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য বিউটি অফ দ্য হিউম্যান নেচার, হুইচ মেকিং লিটারেচার মোর ইমোশন অ্যান্ড এক্সপ্রেশন, অথবা মোর ইমাজিনেশন বা ইমোশন অ্যান্ড এক্সপ্রেশন। তো এটা ছিল এই পিরিয়ডের, আমরা সামান্য একটি ইন্ট্রোডাকশন করার জন্য চেষ্টা করলাম। ইন্ট্রোডাকশন, হ্যাঁ, ইন্ট্রোডাকশন। তো আমরা একটি ইন্ট্রোডাকশন করলাম। তো এখন আমাদের এই পিরিয়ডে যে মেইন ফিচারগুলো আছে, ওই মেইন ফিচারগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো এই পিরিয়ডের মেইন ফিচারগুলো কি কি? খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ফিচার না জানেন তাহলে আপনার পক্ষে এই পিরিয়ডের যে বিষয়গুলো আছে সেগুলো বোঝা সম্ভবই না। তো এখানে আমরা দেখতে পারি মেইন ফিচার্স অফ দ্য রোমান্টিক এজ। ওকে, মেইন ফিচার্স অফ দ্য রোমান্টিক এজ। তো এই মেইন ফিচার্স অফ দ্য রোমান্টিক এজ এর নাম্বার 1 আমরা যেটা ধরতে পারি সেটা হচ্ছে নাম্বার 1, হ্যাঁ, লাভ অফ নেচার। লাভ অফ নেচার। কেন লাভ অফ নেচারকে আমরা নাম্বার 1 ধরলাম? কারণ নেচার was seen as the source of the nature was seen as the source of the nature was seen as the source of the inspiration and nature was seen as the source of inspiration and spiritual thought. ওকে, এখন আমরা কি লিখলাম? লাভ অফ নেচার, এটা ছিল নাম্বার 1 যে ফিচার গুলোর মধ্যে একটা, লাভ অফ নেচার। তো এখানে নেচার ওয়াজ সিন অ্যাজ দ্য সোর্স অফ ইন্সপাইরেশন অ্যান্ড স্পিরিচুয়াল থট। ওকে, তো নেচারকে কি বলা হতো, কি হিসেবে দেখা হতো? নেচার ওয়াজ সিন, নেচারকে মনে করা হতো অ্যাজ দ্য সোর্স অফ ইন্সপাইরেশন, তার মানে ইন্সপাইরেশনের একটা সোর্স হিসাবে মনে করা হতো, অ্যান্ড স্পিরিচুয়াল থট, আবার আধ্যাত্মিক সত্য যে বিষয়গুলো আছে এগুলো হিসেবে এটাকে ধরা হইতো। তো এখানে আমরা কি লিখলাম? লাভ অফ নেচার। তো নেচার ওয়াজ সিন অ্যাজ দ্য সোর্স অফ ইন্সপাইরেশন অ্যান্ড স্পিরিচুয়াল থট। তো নাম্বার 2 হিসেবে আমরা ধরতে পারি কোনটা? নাম্বার 2 এমফেসাইজ অন, কিসের উপর এমফেসাইজ করা হয়েছিল? ইমোশন অ্যান্ড ইমাজিনেশন। তো ইমোশন অ্যান্ড ইমাজিনেশনের উপর কি করা হয়েছিল? এমফেসাইজ করা হয়েছিল। ওকে, তো ইমোশন, এমফেসাইজ অন ইমোশন অ্যান্ড ইমাজিনেশন। ফিলিংস ওয়ার কি ছিল? ভ্যালিউড।
valued more than logic. Okay, feelings were valued more than logic. বুঝতে পারছি আমরা emphasize on emotion and imagination. তো ইমোশন এন্ড ইমাজিনেশনের যেই এমফাসাইজ করা হয়েছিল এটার মধ্যে এই যে পিরিয়ডটার মধ্যে ফিলিংস ওয়ার ভ্যালিউড মোর দেন লজিক। যুক্তি থেকে আপনার যে ফিলিংস গুলো ছিল সেগুলোর প্রতি মানুষের ফোকাস বেশি কাজ করতো। এটা ছিল এই পিরিয়ডের নাম্বার 2 যে ফিচার, নাম্বার 2 ফিচারের মধ্যে একটা। নাম্বার 3 আমরা ধরতে পারি ইন্ডিভিজুয়ালিজম। ওকে, ইন্ডিভিজুয়ালিজম। কেন ইন্ডিভিজুয়ালিজম আমরা নাম্বার 3 হিসেবে ধরতে পারি? কারণ এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাতে মানুষের ভিতরে যে ইন্ডিভিজুয়ালিজম ইম্পর্টেন্স দেখতে পারি, ইম্পর্টেন্স অফ দ্য পার্সোনাল ফিলিংস। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ দ্য পার্সোনাল ফিলিংস and আমরা ধরতে পারি ইম্পর্টেন্স অফ দ্য পার্সোনাল ফিলিংস এন্ড আমরা ধরতে পারি পার্সোনাল ফিলিংস এন্ড যে সেলফ এক্সপ্রেশন, হ্যাঁ। তো এটাকে এই জন্য এই পিরিয়ডটাকে ইন্ডিভিজুয়ালিজম এই পিরিয়ডের মধ্যে বিদ্যমান করছিল। তো আমরা আরো কয়েকটা যে মেইন ফিচার্স আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তার মধ্যে নাম্বার 4 যে ফিচারটা আছে, নাম্বার 4 ফিচারটা হচ্ছে ইন্টারেস্ট ইন কমন ম্যান। ওকে, নাম্বার 4 দিয়ে নিয়ে আমরা ইন্টারেস্ট ইন কমন ম্যান। তো ইন্টারেস্ট ইন কমন ম্যান যে অর্ডিনারি পিপল লিখতে পারি, অর্ডিনারি পিপল became the subject of nature, became the subject of literature. তো এই পিরিয়ডের মধ্যে কি করা হয়েছিল, যারা অর্ডিনারি পিপল বা কমন পিপল তাদেরকে লিটারেচারের মধ্যে নিয়ে আসা হয়েছিল। যেরকম আমরা জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওনার যে লুসি পয়েমগুলো আছে সেগুলোতে তিনি কমন পিপলদেরকে বর্ণনা করছিলেন। তো এই জন্য এই পিরিয়ডটাতে আপনার ইন্টারেস্ট ইন কমন ম্যান এটাকে একটা ফিচার হিসেবে ধরা হয়। তো নাম্বার 5 যে ফিচারটা আছে লাভ অফ বিউটি অ্যান্ড, নাম্বার 5 যে ফিচারটা আছে সেটা আমরা ধরতে পারি লাভ অফ বিউটি অ্যান্ড মিস্ট্রি, লাভ অফ বিউটি অ্যান্ড লাভ অফ বিউটি অ্যান্ড মিস্ট্রি, লাভ অফ বিউটি অ্যান্ড মিস্ট্রি। এটাকে আমরা 3 নাম্বার ফিচার হতে পারি ফিকশনাল উইথ ড্রামা অ্যান্ড সুপারন্যাচারাল। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি গস্ট, গস্ট। এরপর আমরা ড্রিমস, এরপর আমরা লিখতে পারি আপনার ইমোশন, ইমাজিনেশন। হ্যাঁ, বিকেম পপুলার in literature, became popular themes in literature, তো এটা আমরা নাম্বার 5 যেই মেইন ফিচার্স আছে, নাম্বার 5 মেইন ফিচার হিসেবে ধরতে পারি লাভ অফ বিউটি অ্যান্ড মিস্ট্রি। তো এখানে গস্ট, তারপর ড্রিমস, তারপর ইমাজিনেশন, বিকেম পপুলার থিমস ইন লিটারেচার। ওকে, তখন আমরা কি নিয়ে আলোচনা করলাম, এই যে রোমান্টিক পিরিয়ড, এই রোমান্টিক পিরিয়ডে যেই ফিচারগুলো ছিল ওই ফিচারগুলো নিয়ে আলোচনা করলাম। নাম্বার 1 লাভ অফ নেচার, নাম্বার 2 এমফাসাইজ অন ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, নাম্বার 3 ইন্ডিভিজুয়ালিজম, নাম্বার 4 ইম্পর্টেন্স অফ যেই বিষয়টা আছে ইম্পর্টেন্স অফ সোশ্যাল ইকুয়ালিটি। ওকে, তো ইন্টারেস্ট ইন কমন পিপল। নাম্বার 5 যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে লাভ অফ বিউটি অ্যান্ড মিস্ট্রি। ওকে, এখন আমাদেরকে এই পিরিয়ডে যেই রাইটাররা ছিলেন তাদেরকে আলোচনা করতে হবে।
তো এই পিরিয়ডে ফেমাস রাইটাররা কে ছিলেন, তাদের মধ্যে দুইজনের নাম অবশ্য আমরা প্রথমেই জানতে পারছি। এর মধ্যে নাম্বার 1 ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, নাম্বার 2 স্যামুয়েল টেইলর কলরিজ। ওকে, এখানে আমরা দেখতে পাই ইম্পর্টেন্ট রাইটার্স, ওকে, অথবা ফেমাস রাইটার্স লিখতে পারতাম আমরা। তো নাম্বার 1 যিনি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো উনি ছিলেন দ্য পয়েট অফ নেচার বলা হয় ওনাকে। তো নাম্বার 2 যিনি ছিলেন স্যামুয়েল টেইলর কলরিজ, নাম্বার 3 যিনি ছিলেন উইলিয়াম ব্লেক। নাম্বার 4 যিনি ছিলেন লর্ড বায়রন। নাম্বার 5 যিনি ছিলেন জন কিটস। তো এরা ছিলেন। তারপর আপনার ছিলেন শেলি কিটস। তো নাম্বার 5 এ ছিলেন শেলি কিটস, হ্যাঁ। তো পিবি শেলি ছিলেন। নাম্বার 6 ছিলেন পিবি শেলি। যারা ছিলেন ইম্পর্টেন্ট রাইটার্স। ওকে, তো এতক্ষণ আমরা যে পিরিয়ডটা নিয়ে আলোচনা করলাম সেটা ছিল দ্য রোমান্টিক এজ। তো এই পিরিয়ড নিয়ে আমরা চেষ্টা করছি ইন ডিটেলস আলোচনা করার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।